তোমাদের কি অ্যামিনের সফট কপিটা দিছিলাম আমি? তোমাদের এসি এর জন্য কে? সুমাইয়া? জি স্যার। হ্যাঁ, তোমাদের ওই অ্যামিনের কি সফট কপি দেওয়া হয়েছিল নাকি? অ্যামিন এন্ড ডায়াজোনিয়াম সল্ট। স্যার এটা সফট কপি একটু স্যার চেক করতে হবে, কারণ স্যার অনেক ড্রাইভে আপলোড দেয় তো ডিরেক্ট, আলাদা করে পোস্ট দেয় না। এই তো তোমরা বাকিদের কেউই জানো না যে এটা সফট কপি দেওয়া হয়েছে নাকি? না স্যার, দেওয়া হয়নি হানিফ, স্যার। দেওয়া হয় নাই না? এটা দেওয়া হয়নি স্যার। না স্যার, এটা দেওয়া হয়নি স্যার। আচ্ছা আচ্ছা। তো এখানে দেখো ওই 56 পেজ আছে, এটা একটা ছিল পাওয়ার পয়েন্টারে আমি পিডিএফ করছি। পাওয়ার পয়েন্টটা দেখানো একটু টাফ হয়ে যায় আবার। তো তোমাদের এটা একটু আমি এডিট করব, এডিট করে হয়তো একটু কমানোর চেষ্টা করব। তো আপাতত আমি এটা আজকে দিয়ে দিবনি, তোমরা এটা পড়তে থাকো। পরে আমি ফাইনালি চ্যাপ্টার যখন শেষ হয়ে যাবে তখন কি কি কমাই, তারপর এডিট করে ফাইনাল কপিটা দিয়ে দিব। তো আমি যেগুলা পড়াই এইগুলা পড়তে থাকো এটা দেখে, পরে আমি ফাইনাল কপিটা দিলে এটা তোমরা করে ডিসকার্ড করে ফাইনাল কপিটা দেখবা। ঠিক আছে? স্যার হ্যাঁ, তাহলে এই কত দূর পড়ানো হয়েছিল? লাস্ট ক্লাসে কি পড়াইতেছিলাম? লাস্ট ক্লাসে কি পড়াচ্ছিলাম এমিনের? স্ট্রাকচার। এই কথা বলো না কেন? স্ট্রাকচার এগুলো ছিল স্যার, স্ট্রাকচার। কথা বলতে হবে তো। স্যার কিন্তু এখানে তোমরা না বললে আমি বুঝবো কিভাবে? ঠিক আছে, দেখো আজকে বেসিসিটি। Amines are weak bases. Relative basicity of amines can be compared in terms of pK values for their respective conjugate acids. The more basic the amine, the higher the pK value of its conjugate acid will be. একটু কঠিন করে টার্মগুলো লেখা আছে। তো তোমরা ইসে পড়ে আসছো, ইন্টারমিডিয়েটে অ্যাসিড বেস থিওরি ছিল তোমাদের, ওইখানে ছিল বনস্টেড লাউরি থিওরি। বনস্টেড লাউরি থিওরিতে ছিল যারা প্রোটন দান করতে পারে, প্রোটন গ্রহণ করতে পারে। তো ওইখানে তোমাদের ওই কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস খুব সুন্দর মতো ডেসক্রিপশন করা ছিল। পরীক্ষাতেও আসতো যে অনুবন্ধী অম্ল বলতে কি বুঝো, বা অনুবন্ধী ক্ষার বলতে কি বুঝো, বা অনুবন্ধী যুগল বলতে কি বুঝো। তো মনে রাখতে হবে যে আমাদের অ্যাসিড যত স্ট্রং হবে তার কনজুগেট বেস তত উইক হবে। অ্যাসিড যত উইক হবে তার কনজুগেট বেস তত স্ট্রং হবে, মানে ভাইস ভার্সা। কোনো একটা বেস শক্তিশালী না দুর্বল, আমি তার কনজুগেট অ্যাসিড বা কনজুগেট আমি তার কনজুগেট অ্যাসিড দেখে বুঝতে পারি কোনো একটা বেস শক্তিশালী নাকি দুর্বল। আমি তার কনজুগেট অ্যাসিডের কি অবস্থা সেইখান থেকে দেখতে পারি। কিভাবে দেখতে পারি? আমরা বলছি যে কোনো একটা বেস যদি দুর্বল হয়, কোনো একটা ক্ষার যদি দুর্বল হয়, তার কনজুগেট অ্যাসিডটা কি হবে? স্ট্রং হবে। তাহলে আমাদের এইখানে ইসের ক্ষেত্রে অ্যাসিড শক্তিশালী হলে পিকে ভ্যালু বেশি নাকি কম বলতো? কম স্যার। হ্যাঁ, তাহলে অ্যাসিড যত শক্তিশালী হবে তার কে ভ্যালু তত বেশি হবে,
কিন্তু পিকে ভ্যালু হলো কে ভ্যালুর উল্টা, পিকে ইকুয়াল টু মাইনাস লগ অফ কে। তার মানে এসিড যত শক্তিশালী হবে তার পিকে ভ্যালু তত কম হবে। তো আমরা বেসকে এইখানে শক্তিশালী হিসাবে বিবেচনা করব। বেস যদি শক্তিশালী বিবেচনা করি তাহলে তার করসপন্ডিং অ্যাসিড নিয়ে চিন্তা করতে হবে যে তার কনজুগেট অ্যাসিডের কি অবস্থা। আমার এইখানে বেসকে যদি শক্তিশালী বানাইতে চাই তার কনজুগেট অ্যাসিডটা কি হবে বলো, শক্তিশালী নাকি দুর্বল? দুর্বল হতে হবে স্যার। দুর্বল। হ্যাঁ, তাহলে তার কনজুগেট অ্যাসিডটা হইতে হবে দুর্বল। আর তোমরা জানো যে দুর্বল যদি হয় তার পিকে ভ্যালু বেশি থাকে। তার মানে আমার পিকে ভ্যালু যত বেশি হবে অ্যাসিড হিসাবে তত সে কি হবে, দুর্বল হবে। ফাইনালি আমার বেস হিসাবে সে তত বেশি স্ট্রং হবে। পিকে ভ্যালু বেশি মানে আমার অ্যাসিড হিসাবে সে কি হবে, দুর্বল হবে, তার কনজুগেট বেস কি হবে, স্ট্রং হবে। তাহলে আমরা বেইজের কনজুগেট অ্যাসিড নিয়ে চিন্তা করতে পারি অথবা অ্যাসিডের কনজুগেট বেইজ নিয়ে চিন্তা করতে পারি। তাহলে সহজে যদি বলি আমার এইখানে যে বেইজের কনজুগেট অ্যাসিডের পিকে ভ্যালু যত বেশি হবে ওই বেসটা তত বেশি স্ট্রং হবে। তাহলে দেখো এই ভাইস ভার্সা রিঅ্যাকশনটা দেখো, পরেরটা যেটা রিভার্স রিঅ্যাকশন, RnH2 যোগ হাইড্রোনিয়াম আয়ন। হাইড্রোনিয়াম আয়ন আমার H+ দিচ্ছে, ফলে আমার কি হচ্ছে, বেসটা কি করে, প্রোটন গ্রহণ করে। বনস্টেড-লাউরি থিওরি অনুসারে আমার বেসটা প্রোটন গ্রহণ করে, এখানে প্রোটন গ্রহণ করতেছে। তোমরা কে ভ্যালু এখান থেকে হিসাব করে আমরা মেজার করতে পারি কোনটা স্ট্রং হবে কোনটা উইক হবে। তো তোমাদের এইখানে কতগুলা ভ্যালু আছে, এইগুলো আপাতত অ্যাভয়েড করো। আমি একটা বইতে চেক করলাম একটু এলোমেলো আছে, আমি এটা ফার্দার দেখে এই ভ্যালুটা আবার কারেকশন দিব। তো এখন দেখো কিসের ক্ষেত্রে, বেইজের ক্ষেত্রে। এই যে দেখো একটা বেইজ কি করতেছে, লোন পেয়ার যে ইলেকট্রন আছে এটা এইচ এর দিকে দিয়ে দিচ্ছে, লোন পেয়ার ইলেকট্রনটা এইচ এর দিকে দিচ্ছে। তাহলে আর আর নাইট্রোজেনের সাথে যে আর গ্রুপ বা হাইড্রোজেন আছে ওভারঅল N+ হচ্ছে। দেখো আর গ্রুপ একটা তীর চিহ্ন দিয়ে দিছে, এখানে কি আমি দাগ দিতে পারবো নাকি? দেখো আর গ্রুপ একটা তীর চিহ্ন দিয়ে এই যে তীর চিহ্নটা দেখা যাচ্ছে? জি স্যার। ইয়েস স্যার। এই তীর চিহ্নটার মানে কি? স্যার ইলেকট্রন ডোনেট করতেছে। স্যার ইলেকট্রন ডোনেট করতেছে স্যার নাইট্রোজেনকে। হ্যাঁ, তো ওর কি ইলেকট্রন বেশি আছে নাকি? আর গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপের কি ইলেকট্রন বেশি থাকে নাকি যে সে ডোনেট করতে পারবে? স্যার নাইট্রোজেনের তড়িৎ বেশি স্যার কার্বন থেকে। হ্যাঁ স্যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি স্যার, সেটা বলতে চাইতেছে আশরাফুল। হ্যাঁ, আশরাফুল বলছো যে নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বন থেকে বেশি। তো ইলেকট্রোনেগেটিভিটির ডেফিনেশন হলো যে সে বন্ডিং ইলেকট্রনটারে নিজের দিকে টানে, বন্ডিং ইলেকট্রনটারে নিজের দিকে টানার যে ক্ষমতা, ইলেকট্রোনেগেটিভিটি। তো এইখান থেকে কি এখন নাইট্রোজেনের চেয়ে তো হাইড্রোজেনেরও নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়েও বেশি। তো সে কার্বন থেকে টেনে হাইড্রোজেন থেকে কেন টানতেছে না, কার্বন থেকে কেন টানতেছে? তোমার কার্বনের তো ইলেকট্রোনেগেটিভিটি 2.5 সম্ভবত, হ্যাঁ 2.5, নাইট্রোজেনের 2.8, হাইড্রোজেনের 2.1। তাহলে হাইড্রোজেন থেকে বেশি ইলেকট্রন টানার কথা ছিল, কার্বন থেকে কেন টানতেছে? কারণ হাইড্রোজেনের একটা ইলেকট্রন ফাঁকা আছে, সেটা নাইট্রোজেন দিচ্ছে। না শোনো, তাহলে তোমরা ইসে পড়ে আসছো হাইপার কনজুগেশন, অনেক নাম শুনে আসছো ইন্টারমিডিয়েটে। বাংলা হলো বন্ধনবিহীন অনুরণন। মানে এই যে অ্যালকাইল গ্রুপ এইগুলা কোনো ইলেকট্রন দেওয়ার মতো এক্সট্রা ডাবল বন্ড নাই, লোন পেয়ার ইলেকট্রন নাই, তারপরও সে কোনো অ্যাটমের সাথে অ্যাটাচ থাকলে ওই দিকে ইলেকট্রন ঠেলে দেয়।
যে প্রক্রিয়ায় দেয় সেটারে বলা হয় হাইপার কনজুগেশন, বাংলা হইলো বন্ধনবিহীন অনুরণন। বন্ধনবিহীন অনুরণন মানে যে সে ইলেকট্রনটা দিয়ে হাইড্রোজেনটা ওইখানেই থাকে। তো ওটা যদি আবার পড়াই, এই অ্যারোমেটিক কম্পাউন্ড পড়াই, ওইখানে দেখাবো, ওই দিকে এখানে যাচ্ছি না। তো একটা জিনিস মনে রাখতে হবে যে কোথাও যদি পজিটিভ চার্জ ক্রিয়েট করে, তাহলে সেই চার্জটা যদি ডিসপার্স অবস্থায় যাওয়ার পসিবিলিটি থাকে, বা সেই চার্জকে নিউট্রাল করার মতো যদি কোনো গ্রুপ থাকে, তাহলে সেই কম্পাউন্ডটা কি হবে, আমার স্টেবল হবে। তাহলে সেই কম্পাউন্ডটা আমার কি হবে, স্টেবল হবে। যেমন তোমরা এইখানে দেখছো যে ইন্টারমিডিয়েটে শুধু পড়ে আসছো যে আমার অ্যামোনিয়ার ক্ষেত্রে মিথাইল অ্যামিন বেশি স্ট্রং, কারণ মিথাইল গ্রুপটা নাইট্রোজেনের দিকে কি করে, ইলেকট্রন ঠেলে দেয়। ইলেকট্রন ঠেলে দেয়, ফলে নাইট্রোজেনের বেসিসিটি বাড়ে। এটা একটা লজিক। তো এখন তোমরা বড় হইছো, এর সাথে আরেকটা লজিক দেখাইতে হবে যে আমার যখন এই করে লোন পেয়ার ইলেকট্রন ছেড়ে দেয়, এরকম আয়নে কনভার্সন হয়, তখন আর গ্রুপটা কি করে, নাইট্রোজেনের দিকে ইলেকট্রনটা ঠেলে দেয়, ফলে ডিসপার্সাল অফ চার্জ, মানে এই পজিটিভ চার্জটা চারদিকে অল্প অল্প করে ছড়িয়ে পড়ে। মনে রাখতে হবে যে কোন একটা কম্পাউন্ডে যদি পজিটিভ চার্জ গ্রো করে এবং সেই পজিটিভ চার্জ নিউট্রাল করার জন্য কোনো গ্রুপ থাকে, অথবা চার্জ ডিসপার্স হইতে পারে, এরকম যদি কোনো পসিবিলিটি থাকে, তাহলে সেই কম্পাউন্ড কি হবে, স্টেবল হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একটা রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হওয়ার সময় প্রোডাক্টটা হবে যদি প্রোডাক্টটা স্টেবল হয়। প্রোডাক্ট যদি নিজেই আনস্টেবল হয়, তখন তো আর প্রোডাক্ট ফর্মেশন হবে না। তাহলে রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হবে যদি প্রোডাক্টটা আমার স্টেবল হয়। তাহলে এইখানে আমরা দেখলাম যে আর গ্রুপ গুলা নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, এজন্য আর এই যে যদি অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে বেসিসিটি বাড়ে। তো আজকে নতুন আরেকটা লজিক শিখলাম যে এইখানে আর গ্রুপ থাকার কারণে এই পজিটিভ চার্জটা কি করে দিচ্ছে, কমায় দিচ্ছে, তার মানে ডিসপারশন অফ পজিটিভ চার্জ হচ্ছে। যদি এইরকম কোনো ঘটনা ঘটে, তার মানে এই রিঅ্যাকশনটা হবে বা সে বেসিসিটি হিসেবে অ্যাক্ট করবে। তাহলে তোমরা দুইটা লজিকে পরীক্ষাতে লিখলে ফুল মার্ক পাবা, আর শুধু ইন্টারমিডিয়েট যেটা পড়ে আসলো ওটা লিখলে ফুল মার্ক দিব না। তাহলে গ্যাস ফেজে দেখো বেসিসিটি ইনক্রিজ উইথ ইনক্রিজিং মিথাইল সাবস্টিটিউশন। তাহলে বেসিসিটি, অ্যামিনের বেসিসিটি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে একটা ট্রেন্ড দিব বেসিসিটির। তো গ্যাস ফেজে এক ধরনের বেসিসিটি হবে, অ্যাকুয়াস ফেজে আরেক ধরনের বেসিসিটি হবে। আমি বললাম আমার গ্যাস ফেজে এক ধরনের বেসিসিটি হবে, আমার ওয়াটার ফেজে আরেক ধরনের বেসিসিটি হবে, এটা আর কি। তাহলে গ্যাস ফেজে দেখতেছো যে আমার যদি একটা অ্যালকাইল গ্রুপ থাকে, তাহলে সে ইলেকট্রন দিচ্ছে। আমার যদি 2 ডিগ্রি অ্যামিনে দুইটা অ্যালকাইল গ্রুপ আছে, সে ইলেকট্রন দিচ্ছে। 3 ডিগ্রিতে তিনটা অ্যালকাইল গ্রুপ আছে, সে ইলেকট্রন দিচ্ছে। তার মানে যেহেতু 3 ডিগ্রিতে তিনটা অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দিতে পারবে বা চার্জ ডিসপারশন করতে পারবে, ইলেকট্রন দিতে পারবে, আর দ্বিতীয় লজিক হইলো যে সে প্রোটন গ্রহণ করার পর চার্জ ডিসপারশন করতে পারবে তিনটা অ্যালকাইল গ্রুপ। এজন্য গ্যাস ফেজে 3 ডিগ্রি অ্যামিন ইজ স্ট্রঙ্গার দেন 2 ডিগ্রি অর 1 ডিগ্রি অ্যামিন। তাহলে 3 ডিগ্রি অ্যামিন ইজ স্ট্রঙ্গার দেন 2 ডিগ্রি অর 1 ডিগ্রি অ্যামিন ইন গ্যাস ফেজ। এখন আসো অ্যাকুয়াস ফেজের কথা। অ্যাকুয়াস সলিউশনে কি হবে? অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে ট্রেন্ডটা একটু উল্টা দেখো। অ্যাকুয়াস সলিউশনের ক্ষেত্রে দেখতেছো 2 ডিগ্রি অ্যামিন ইজ স্ট্রং, তারপরে হলো 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর হলো অ্যামোনিয়া। তাহলে অ্যাকুয়াস ফেজে তোমরা ইন্টারেস্ট সিলেবাসেও ছিল, তাহলে অ্যাকুয়াস ফেজে 2 ডিগ্রি অ্যামিনটা সবচেয়ে বেশি স্ট্রং হওয়ার কথা ছিল কি 3 ডিগ্রি অ্যামিন। গ্যাস ফেজে 3 ডিগ্রি অ্যামিন অ্যাজ ইউজুয়ালি আমি ব্যাখ্যা দিতে পারলাম, কিন্তু অ্যাকুয়াস ফেজে কি ব্যাখ্যা দিব দেখো। আমার অ্যামিন যখন আমার কোনো আর গ্রুপ গ্রহণ করে অথবা হাইড্রোজেন গ্রহণ করে,
তাহলে যে আয়নে কনভার্সন হয় ওরে বলা হয় অ্যামিনিয়াম আয়ন। অ্যামিনিয়াম আয়ন, অ্যামিনিয়াম আয়ন। তাহলে অ্যামিন যখন হাইড্রোজেন গ্রহণ করে বা আর গ্রুপ গ্রহণ করে পজিটিভ চার্জে কনভার্সন হয় তারে বলি অ্যামিনিয়াম আয়ন। তাহলে দেখো একটা এখানে বলছে an alkyl aminium ion in water is solvated and is stabilized by hydrogen bonding of its hydrogen with water. The trimethylamine ion has one hydrogen with which two hydrogen bond to water. তাহলে দেখো আমার এইখানে ওয়াটারের ক্ষেত্রে যে অ্যামিনিয়াম আয়ন প্রডিউস করবে সেইখানে আমার টাইমিথাইল অ্যামিন যেটা তার মাত্র একটা হাইড্রোজেন আছে, সে কি করার জন্য? হাইড্রোজেন বন্ড করার জন্য। আর তাহলে দেখো ডাইমিথাইল যে আছে তার এরকম কয়টা আছে? দুইটা হাইড্রোজেন আছে আমার কি করার জন্য? হাইড্রোজেন বন্ড করার জন্য। তাহলে এইখানে কি ঘটনাগুলা ঘটবে? এইখানে অ্যামিন গুলা স্টেবিলাইজড হবে কিসের কারণে? সলভেটেড হবে এবং হাইড্রোজেন বন্ড ফরমেশন করবে। ওভারঅল একটা ইফেক্ট আছে, এই ইফেক্টের কারণে আসলে কোন অ্যামিনটা ওয়াটার মিডিয়ামে স্ট্রং বেস হিসাবে কাজ করবে সেটা আমাদের চিন্তা করতে হবে। তাহলে দেখো আমাদের এইখানে কি হবে? সলভেটেড হবে আর হাইড্রোজেন বন্ড এটা কি করতে পারবে না? টাইমিথাইলামিন বেশি করতে পারবে না। আমার এই 3 ডিগ্রি যে অ্যামিনটা আছে সেটা বেশি হাইড্রোজেন বন্ড করতে পারবে না। আর আরেকটা লজিক পড়ে আসো তোমরা, সেটাও তোমরা দিতে পারবা এর সাথে এডিশনালি, যে ট্রাইমিথাইলামিনে কি থাকে? অনেকগুলা বাল্কি গ্রুপ থাকে, এইজন্য ওয়াটার মিডিয়ামে স্টেরিক হিন্ডারেন্স হয়। ওয়াটার মিডিয়ামে সে যে হাইড্রোজেন বন্ড ফরমেশন করবে স্টেরিক হিন্ডারেন্সের কারণে সে বেশি কি করতে পারে না? হাইড্রোজেন বন্ড ফরমেশন করতে পারে না। সে যখন প্রোটন গ্রহণ করে অ্যামিনিয়াম আয়ন প্রডিউস করে, তারও মাত্র একটা হাইড্রোজেন থাকে, ফলে সে কি করতে পারে না? বেশি পরিমাণে হাইড্রোজেন বন্ডিং করতে পারে না। তাহলে আমার ইসের ক্ষেত্রে দুইটা জিনিস, এই অ্যাকুয়াস মিডিয়ামে দুইটা জিনিস মনে রাখতে হবে, যে হাইড্রোজেন বন্ড করতে পারবে এবং বেশি সলভেটেড হবে। যে বেশি হাইড্রোজেন বন্ড করবে অর্থাৎ বেশি সলভেটেড হবে। সলভেটেড বুঝো তো তোমরা নাকি? জি স্যার, দ্রবীভূত হবে। জি স্যার। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি পানি দেই তাহলে কি হবে বলো তো? স্যার পানিতে সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হবে, তার মানে সোডিয়ামের চতুর্দিকে Na+ চতুর্দিকে পানি গিয়ে ঘিরে ফেলবে, আবার ক্লোরাইড আয়নের চতুর্দিকে পানি গিয়ে ঘিরে ফেলবে। তাহলে এটারে বলা হয় সলভেটেড। তো আমি বলছি যে অ্যাকুয়াস মিডিয়াম যদি চিন্তা করি, তো ইন্টারে শুধু যে বললা যে স্টেরিক হিন্ডারেন্স তো গ্যাস ফেজেও আছে, অসুবিধা কোথায়? তাহলে প্রকৃত ঘটনা যেটা সেটা হলো যে সলভেটেড কে বেশি হইতে পারে? সে যখন প্রোটন গ্রহণ করবে, বেস তো প্রোটনই গ্রহণ করে, সে যখন প্রোটন গ্রহণ করবে, প্রোটন গ্রহণ করে যে আয়নে পরিণত হবে, সেই আয়নটা কোথায় বেশি সলভেটেড হইতে পারে? আমি বলছি 3 ডিগ্রিতেও সলভেটেড হবে, 2 ডিগ্রিতেও। 3 ডিগ্রিতে বেশি সলভেটেড হইতে পারবে না, কারণ কি? ওই যদি H+ গ্রহণ করে তার মানে ওর হাইড্রোজেন থাকবে মাত্র একটা, সে একটা হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বন্ড ফরমেশন করবে। আর এইখানে আমার ডাইমিথাইলামিন কয়টা? দুইটা হাইড্রোজেন দিয়ে হাইড্রোজেন বন্ড ফরমেশন করতে পারবে।
আবার স্টেরিক হিন্ডারেন্সেরও ব্যাপার আছে। ওভারঅল আমার কি হয়, ডাইমিথাইলামিনটা বেশি সলভেটেড হইতে পারে এবং হাইড্রোজেন বন্ড ফরমেশন করতে পারে। ক্লিয়ার? তাহলে এরকম অ্যারাইলামিনের কথা দেখো, অ্যারাইলামিনস আর উইকার বেস দেন নন অ্যারোমেটিক সাইক্লোহেক্সাইলামিন। এইগুলা স্ট্রাকচার গুলা তোমাদের দেখাইতে পারলে ভালো লাগতো। তো দেখো এইখানে, তাহলে এটা হলো সাইক্লো C6, একটা হলো এই টাইপের কম্পাউন্ড সাইক্লোহেক্সেনের মাথায় একটা অ্যামিনো গ্রুপ আছে, আরেকটা প্রথমটা, আর পরেরটা হলো যে এর মাঝখানে কি দিয়ে দিছো, বেঞ্জিন রিং দিয়ে দিছো। তাহলে আমার অ্যালিফেটিক হইলে মানে নন অ্যারোমেটিক যদি না হয় তাহলে বেসিসিটি কি হয়, বেশি হয়। অ্যারোমেটিক হইলে বেসিসিটি কমে যায়। কারণ কি বলতে পারবা কেউ? ধরো এটার বেসিসিটি অনেক বেশি, কিন্তু এর মাঝখানে তুমি যদি এরকম একটা দিয়ে দাও, বেঞ্জিন রিং দিয়ে দাও, তাহলে বেসিসিটি অনেক কমে যায়। লজিকটা বুঝতে পারছো? হানিফ বুঝছো নাকি? স্যার বন্ড পেয়ার ইলেকট্রনের রেজোনেন্সের কারণে স্যার। স্যার রেজোনেন্স ঘটে সেজন্য স্যার। বন্ড পেয়ার না, সফল লোন পেয়ার বাবা, স্যার লোন পেয়ার। লোন পেয়ার। নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রন, সেটা বেঞ্জিন রিং এর সাথে কি হয়, রেজোনেন্স হয়। তো এখন আমার অ্যামিনটা বেস কখন হবে, যখন সে লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারবে। কিন্তু সে যদি বেঞ্জিন রিং এর সাথে থাকে, তখন তো সে লোন পেয়ার ইলেকট্রন দান করতে পারবে না, তখন তার লোন পেয়ার ইলেকট্রনটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে। তখন তার লোন পেয়ার ইলেকট্রনটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে, এই জন্য সে কি করতে পারবে না, বেশি বেসিক হবে না। বুঝতে পারছো? তাহলে যদি বলি যে cyclohexylamine is stronger base than aniline. Cyclohexylamine is stronger base than aniline. Why? ব্যাখ্যা করতে পারবা? স্যার কোশ্চেনটা তাহলে আরেকবার কি করতে হবে? হ্যাঁ, তাহলে তোমরা এই রেজোনেন্স যে স্ট্রাকচার আছে সেটা অবশ্যই ড্র করতে হবে। ড্র করে বলতে হবে যে নাইট্রোজেনের যে লোন পেয়ার ইলেকট্রনটা, সেটা কি থাকে না, অ্যাভেলেবল থাকে না, সেটা অ্যাভেলেবল থাকে না। তো এই যে বললাম যে তোমরা বড় হইছো, যে ইন্টারের যে এক্সপ্লেনেশন ছিল, প্রত্যেকটা জিনিসের সাথে একটু কিন্তু অ্যাড হচ্ছে এক্সপ্লেনেশন। এটা হলো প্রথম এক্সপ্লেনেশন যেটা তোমরা ইন্টারে শিখে আসছো। এখন আরেকটা জিনিস দেখবো ওর সাথে। আচ্ছা, তোমরা যখন ইন্টারে পড়ছো তখন একটা জিনিস দেখছো যে যে কম্পাউন্ডের রেজোনেটিং স্ট্রাকচার যত কি হবে, বেশি হবে, সেই কম্পাউন্ড তত বেশি কি হবে, স্টেবল নাকি আনস্টেবল? আনস্টেবল। না ম্যাডাম, যে কম্পাউন্ডের রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে, মনে রাখতে হবে, সেই কম্পাউন্ড তত বেশি স্টেবল হবে। যেই কম্পাউন্ড লিখে রাখতে পারো খাতায়, যে কম্পাউন্ডের রেজোনেটিং স্ট্রাকচার যত বেশি হবে, সেই কম্পাউন্ড তত বেশি স্টেবল হবে। তো রেজোনেটিং স্ট্রাকচার বেশি হলে স্টেবল কেন, এখন প্রশ্ন আসতে পারে। রেজোনেটিং স্ট্রাকচার বেশি মানে সে অনেক ভাবে তার চার্জটারে কি করতে পারে, ডিসপার্স করতে পারে। সে অনেক ভাবে তার চার্জটারে ডিসপার্স করতে পারে অনেকগুলা উপায়ে। তো চার্জ ডিসপারশন ভালো হচ্ছে, তার মানে সে বেশি স্টেবল হচ্ছে। দেখো 2 নাম্বার ব্যাখ্যাও দিতে হবে এখানে, ফুল মার্ক পাইতে চাইলে। Protonation of aniline is also disfavored because a protonated arylamine has only 2 resonance forms.
তাহলে তার লোন পেয়ার ইলেকট্রনটা অ্যাভেলেবল থাকে না। ধরলাম 100-র মধ্যে 2 জনের লোন পেয়ারটা অ্যাভেলেবল থাকে, বা দুইটারে আমি অ্যাভেলেবল অবস্থায় পাইছি আর 98টাকে পাইনি, তো তাহলে সে তো প্রোটন গ্রহণ করবে। তাহলে প্রোটন গ্রহণ করলে তাহলে সে যে আয়নে কনভার্সন হবে, সেই আয়নটার নাম হলো অ্যানিলিনিয়াম আয়ন। অ্যানিলিনিয়াম আয়ন, এই যে দেখো। এই যে অ্যানিলিনিয়াম আয়ন, তাহলে ওরও কি ওরও আর রেজোনেটিং স্ট্রাকচার হওয়ার সম্ভাবনা থাকে না। অ্যানিলিনিয়ামের মাত্র 2টা স্ট্রাকচার, সেও আর কি করতে পারে না, ফার্দার রেজোনেন্স করতে পারে না, সেও আর ফার্দার রেজোনেন্স করতে পারে না। তো এইখানে অনেক হেটারোসাইক্লিক অ্যামিনেরও তোমাদের আছে, বেসিসিটি আছে। আমি আর ওইদিকে খুব যাব না, আমি হয়তো এগুলো একটু ডিলেট করে দিব। আপাতত এইগুলাই মনে রাখো। তাহলে এখন দেখো অ্যামিনের সল্ট গুলা কেমন হইতে পারে। অ্যামিনিয়াম সল্টস এন্ড কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টস। তাহলে কোয়াটারনারি যদি হয় তাহলে সেটারে বলবো অ্যামোনিয়াম সল্ট, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টস। আর যদি কোয়াটারনারি না হয়ে যদি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তো ওদের কোন সল্ট থাকে ওদেরকে বলি অ্যামিনিয়াম সল্ট। দেখো না বানানটাতে একটু ডিফারেন্স আছে। আমি বলছি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিনের যদি সল্ট হয় ওরে বলি অ্যামিনিয়াম সল্ট, আর যদি কোয়াটারনারি সল্ট হয় তাহলে ওরে বলি কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। দুইটার মধ্যে ডিফারেন্স আছে, অ্যামিনিয়াম আর অ্যামোনিয়াম সল্ট। Protonation of amines with acids leads to formation of aminium salts. Aminium salts are formed from 1 degree, 2 degree or 3 degree amines, and the aminium ion bears at least one hydrogen. তার মানে আমার হাইড্রোজেন যদি থাকে, সহজ করে যদি বলি, তাহলে অ্যামিনিয়াম সল্টস, আর হাইড্রোজেন যদি না থাকে তাহলে অ্যামোনিয়াম সল্টস। ক্লিয়ার? আমার অ্যামিনের মধ্যে যে সল্ট হবে ওর মধ্যে যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যামিনিয়াম, আর হাইড্রোজেন না থাকলে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম। তাহলে দেখো এই যে আমার এইখানে একটা প্রাইমারি অ্যামিন আছে, সে কি করলো, HCl এর সাথে রিঅ্যাক্ট করলো। রিঅ্যাক্ট করে কি করবে, যেহেতু সে বেস, তার মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে, বর্নস্টেড-লাউরি থিওরি অনুসারে সে প্রোটন গ্রহণ করবে। প্রোটন গ্রহণ করে NH3+ আর Cl- হয়ে গেল। তাহলে এই যে একটা প্রাইমারি অ্যামিন অ্যাসিডের সাথে বিক্রিয়া করলো, করে একটা সল্ট প্রডিউস করলো, তাহলে এটা হলো ইথাইল অ্যামিনিয়াম ক্লোরাইড বা অ্যামিনিয়াম সল্ট। এরকম আমার কি করতে পারে, 2 ডিগ্রি অ্যামিনো করবে, 3 ডিগ্রি অ্যামিনো করবে। এখন হলো কোয়াটারনারি। কোয়াটারনারি হলো যে তার মধ্যে কোনো হাইড্রোজেন নাই, সবগুলা আর গ্রুপ, সবগুলাই আর গ্রুপ। Quaternary ammonium salts have 4 groups on the nitrogen. The nitrogen atom is positively charged but does not bear a hydrogen atom. তাহলে হাইড্রোজেন অ্যাটম যদি থাকে তাহলে অ্যামিনিয়াম সল্ট, আর হাইড্রোজেন অ্যাটম যদি না থাকে তাহলে সেটা হবে অ্যামোনিয়াম সল্ট। বুঝতে পারছো সবাই? Yes, sir. তাহলে quaternary ammonium halides are not basic because they don't have any unshared electron pair on nitrogen. তাহলে এই যে কোয়াটারনারি শুধু অ্যামোনিয়াম সল্ট না, বাকি সল্টের ক্ষেত্রেও তাদের মধ্যে আর কি থাকে না, নাইট্রোজেনের লোন পেয়ার থাকে না, নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার ইলেকট্রন থাকে না। তখন তারা কি বেস হিসেবে কাজ করতে পারবে বলো তো?
না স্যার। মজার ব্যাপার দেখো, তো আমি যদি ওইখানে হাইড্রোক্সিল দেই, ওই যে তোমরা যেখানে ক্লোরিন দিয়ে আসছো, এই যে এখানে ব্রোমিন দিছো, ওদের এখানে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন তোমাদের ইচ্ছা মতো দিছো। তো আমি যদি হাইড্রোক্সাইড দেই, তাহলে সে কিন্তু স্ট্রং বেস হিসেবে কাজ করবে। আমি পরীক্ষাতে একটু ঘুরায়ও প্রশ্ন দিতে পারি যে টেট্রা ইথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড is a strong base. টেট্রা ইথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা এখানে মিথাইল দিছে, টেট্রা মিথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড is a strong base. Why? অন্যগুলা তো স্ট্রং বেস হচ্ছে না। বা টেট্রা মিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড is not a base. Why? তাহলে দেখো এইখানে টেট্রামিথাইল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যে বেস হিসেবে কাজ করছে, সেটা কিন্তু অ্যামিনের নাইট্রোজেনের জন্য না। সেটা কিসের জন্য না? অ্যামিনের নাইট্রোজেনের জন্য না, সেটা হইলো এই হাইড্রোক্সিল গ্রুপের জন্য বেস হিসেবে কাজ করছে। সেটা হাইড্রোক্সিল গ্রুপের জন্য বেস হিসেবে কাজ করছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। solubility of amines in aqueous acids, তাহলে aqueous acid এর মধ্যে তো সল্টই প্রডিউস হয়ে যায়, তার মানে aqueous acid এ অ্যামিন গুলা কি হবে? সলিবল হবে। aqueous acid এ অ্যামিন গুলা সলিবল হবে। তো আমি যদি তোমাদের প্রশ্ন কঠিন করতে চাই, আমি দিব যে তুমি অ্যামিন থেকে অ্যামাইড গুলা কিভাবে আলাদা করবা। তুমি অ্যামিন থেকে অ্যামাইড কম্পাউন্ড গুলো কিভাবে আলাদা করবা? প্রশ্নটা কি বললাম? অ্যামিন থেকে অ্যামাইন গুলো কিভাবে আলাদা করবে? হ্যাঁ, এই যে দেখো এখানে একটা ওই যে যেটা লাল দাগ দিচ্ছি, এখানে একটা অ্যামাইডের স্ট্রাকচার দিছে, নিচে কি লিখছে? ওয়াটার ইনসলিবল অ্যামাইড, নট সলিবল ইন অ্যাকুয়াস অ্যাসিডস। তাহলে দেখো আমি প্রশ্ন দিতে কঠিন করলে আমি প্রশ্ন দিব যে অ্যামিন থেকে অ্যামাইড গুলা কিভাবে আলাদা করবা। তাহলে নরমালি যে অ্যামিন আর হইলো আমার অ্যামাইড, সবগুলাই আমার কি হবে? ওয়াটার ইনসলিবল হবে। পরবর্তীতে আমি যদি অ্যাসিড দেই, তাহলে আমার অ্যামিন যেটা আছে সেটা এরকম সল্ট প্রডিউস করবে। অ্যামিন কি করবে? সল্ট প্রডিউস করবে। সে যখন সল্ট প্রডিউস করবে, তখন সেটা ওয়াটার সলিবল হয়ে যাবে। তখন সেটা ওয়াটার সলিবল হয়ে যাবে। তাহলে তোমার একটা ওয়াটার ইনসলিবল, একটা ওয়াটার সলিবল। তাহলে ইনসলিবল মানে কি হবে না? দ্রবীভূত হবে না, আর একটা সলিবল দ্রবীভূত হবে। তুমি যদি ফিল্টার করে নাও তাহলে আলাদা হয়ে গেল। বা তুমি রেখে দিলে নিচে যেটা জমা পড়বে সেটা অ্যামাইড, আর উপরে যেটা সলিউশনে থাকবে সেটা অ্যামিন। বুঝতে পারছো? ইন্টারেস্টিং জিনিস। তাহলে আমি বললাম যে আমাদের অ্যামিন গুলা কি করবে? অ্যাসিডের সাথে 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 সল্ট প্রডিউস করে ফেলবে, এবং এই সল্ট প্রডিউস করে বলেই অ্যামিন গুলাকে আমরা অন্য কম্পাউন্ড থেকে এই খুব সহজেই আলাদা করতে পারি। এখানে লিখছে দেখো, solubility of amines in dilute acid can be used as a chemical test. Solubility in dilute acid also gives a useful method for separating amines from non-basic compounds. দেখতেছো এখানে কি লিখছে? Solubility in dilute acid also gives a useful method for separating amines from
non-basic compounds that are insoluble in water. তাহলে আমি আর একটু গুছায় বললে যে অ্যামিন থেকে আমরা নন বেসিক কম্পাউন্ড গুলা কিভাবে আলাদা করব বা নন বেসিক কম্পাউন্ড থেকে অ্যামিন গুলা কিভাবে আলাদা করব। তাহলে আমরা যদি এরকম ডাইলিউট একটু অ্যাসিড দেই তাহলে কি করতে পারবো, আলাদা করতে পারবো। অ্যামিনটা সলিবল হয়ে যাবে সল্ট আকারে, আর আমার অ্যামাইডটা কি হবে না, সলিবল হবে না। The amine can be extracted into aqueous acid and then recovered by making the aqueous solution basic and extracting the amine into ether or CH2Cl2. তাহলে এইখানে আমার অ্যাসিড হিসাবে আছে, তো আমি তো আলাদা করে ফেললাম, এখন তো অ্যামিন বানাইতে হবে। তখন ওর সাথে যদি একটু বেজ অ্যাড করি তাইলে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, আমার অ্যামিনটা তখন আবার আলাদা হয়ে যাবে। এই লজিকটা বুঝছো সবাই? আশরাফুল বলো কি বুঝলা, তোমার বন্ধুদের বলো কি কি বুঝলা তুমি, অ্যামিনটা কিভাবে অন্যান্য নন বেসিক কম্পাউন্ড থেকে আলাদা করব। স্যার এমিনটাকে আমরা স্যার অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করব, দ্রবীভূত করার পর তলানি পড়বে নিচে, আর কিছু আয়নিত অবস্থায় দ্রবীভূত হবে। তারপর আমরা আয়নিত কে থাকবে, অ্যামিন কি আয়নিত হবে নাকি নিচে তলানি পড়বে? এমিন আয়নিত হবে আর অ্যামাইড গুলো নিচে তলানি করবে। অ্যামাইড হোক বা অন্য নন বেসিক কম্পাউন্ড হোক, তারা নিচে হবে, তলানি পড়বে। হ্যাঁ, তারপর আমরা পাতিত করে অ্যামাইড গুলোকে সংগ্রহ করব। এই পাতিত কি, তুমি না ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিবা, ফিল্টার বলো, ফিল্টার করে। তাহলে আমরা এই ফিল্টার করলে তো তুমি অ্যামিন পাবা না, সল্ট পাবা, অ্যামিনিয়াম সল্ট পাবা, তখন কিভাবে আলাদা করবা? স্যার অ্যামোনিয়াম সল্ট গুলা হচ্ছে স্যার যে অ্যামিন থেকে আসছে, আর যেগুলা স্যার নিচে তলানি পড়ছে ওগুলো স্যার অ্যামাইড। না, বুঝলাম তো বাবা, তোমার কথা সবগুলোই বুঝছি, যে তুমি এখন ফিল্টার করে নিছো না, ফিল্টার করে অ্যামিনটা তাহলে তুমি নিয়ে নিছো, আর নিচে তলানি গুলা অ্যামাইড ছিল বা অন্য যে কম্পাউন্ড ছিল, নন বেসিক কম্পাউন্ড সেইগুলো ছিল। এখন তুমি যেটা উপর থেকে ফিল্টার করে নিলা সেটা তো ডিরেক্ট অ্যামিন না, সেটার মধ্যে সেটা তো অ্যাসিডের সল্ট আকারে আছে। ওইখান থেকে তো আমি বলছিলাম যে অ্যামিন আলাদা করবা, তো তুমি তো অ্যামিনটারে অন্য কিছু বানায় ফেললা, তাইলে ওইখান থেকে অ্যামিন পাবা কেমনে আবার? স্যার যে স্যার এই যে বারবার বলতেছি যে ওইখানে কি দিতে হবে, একটু বেজ দিতে হবে, ওইখানে একটু বেজ দিতে হবে। বেজ দিলে অ্যামিন যে H+ গ্রহণ করছিল সাথে সাথে সেটা ছেড়ে দিবে। ওইখানে আমরা কি দিব, বেজ দিব। বেজ দিলে আবার আমাদের সে অ্যামিনে ফিরে যাবে। কি দিতে হবে? বেজ দিতে হবে স্যার। হ্যাঁ, বেজ মানে কোন বেজ দিবা বলো তো, একটা বেজের নাম বলো। স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব। তাহলে সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে তো অ্যামিনটা কি হলো, আমার নিচে হলো ইনসলিবল আবার হয়ে গেল, আর অ্যাসিড বেস গুলো আমার সলিউশনে থেকে গেল। বুঝছো কথাটা? জি স্যার, আমরা তো স্যার যেগুলা ফিল্টার করার পর স্যার অধক্ষেপিত হবে ওগুলা আলাদা করার পর সলিবলের মধ্যে স্যার বেজ দিব। হ্যাঁ, সলিবলের মধ্যে যেটা সলিউশন আছে আর কি, ওটার মধ্যে বেস দিব। বেস দিব কেন, বুঝছো তো নাকি? জি স্যার, অ্যামিন গুলাকে স্যার চিহ্নিত করে দিন। অ্যামিন গুলা তো সল্ট আকারে আছে, একটু দেখাই তোমাদের।
ধরো তোমার এইরকম আছে না, CH3 NH2, ঠিক আছে? এখন তুমি এই সেল দাও, এই সেল দিয়েই তো আলাদা করবা। এখন হয়ে গেল CnH2 এর জায়গায় হয়ে যাবে NH3 নাইট্রোজেনের উপর প্লাস Cl মাইনাস, এটা তৈরি করবে। এটা হলো ওয়াটার সলিবল। এটা কি হবে বলো? এটা হবে Water soluble। ওয়াটার সলিবল। আগে ইনসলিবল ছিল, এখন NH3 প্লাস Cl মাইনাস, এটা হইছে ওয়াটার সলিবল। তো আমি তো তোমার অ্যামিন দিছিলাম, বলছি অ্যামিন আলাদা করো। তুমি যদি এই কম্পাউন্ড দাও তাহলে তো লজিক্যাল না। তো এইখান থেকে আবার আমার আগে যে অ্যামিন ছিল সেই অ্যামিনে ফিরে যেতে হবে। তখন আমরা কি করব, এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেই তাহলে আমরা আবার অ্যামিন পাবো, CH3 NH2, এইখানে অ্যাসিড বেস রিঅ্যাকশন হবে, সোডিয়াম ক্লোরাইড হবে, পানি হবে। বুঝছো? স্যার এখানে যে স্যার আমরা দুর্বল ক্ষার ব্যবহার করি স্যার, বেসিক অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে কি স্যার বিক্রিয়ার পরিবর্তন হবে না? পরিবর্তন হবে। দুর্বল ক্ষার ব্যবহার করা যাবে না, এখানে স্ট্রং ক্ষার ব্যবহার করতে হবে। এখানে কি ব্যবহার করতে হবে? স্ট্রং ক্ষার ব্যবহার করতে হবে। স্ট্রং। তো হ্যাঁ, তো ওই যে তোমরা পরে এসিটিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, সরি একটা দুর্বল অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, দুর্বল শক্তিশালী যাই হোক সে অ্যাসিড, কিন্তু যখন সে সালফিউরিক অ্যাসিডের সাথে থাকে তখন সে বেস হয়ে যায়, তখন সে বেস হয়ে যায়। মানে সে কার সাপেক্ষে আছে ওটা হলো ইম্পর্টেন্ট আর কি। বুঝছো কথা? ইয়েস স্যার। তারপর ধরো নাইট্রিক অ্যাসিড একটা শক্তিশালী অ্যাসিড, সে যখন সালফিউরিক অ্যাসিডের সাথে থাকে তখন সে বেজের মতো কাজ করে, সালফিউরিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করে। তোমরা রিঅ্যাকশনে দেখছো, নাইট্রেশন রিঅ্যাকশন দেখছো, বেনজিনের নাইট্রেশন রিঅ্যাকশন, তোমরা সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ ব্যবহার করা লাগে। তার মানে কে অ্যাসিড, কে আমার অ্যাসিড হবে, কে বেস হবে, এটা অনেকটা রিলেটিভ, কার সাথে আছে তো তার উপর ডিপেন্ড করে। তো তোমরা এখানে আসো আমার ক্লাসে, তোমরা আমার স্টুডেন্ট, আমি টিচার। তুমি যখন টিউশনি করাইতে যাও তখন যাদের পড়াও তখন তুমি টিচার হয়ে যাও, যারা পড়ে ওরা স্টুডেন্ট। আমি যখন বিদেশে পিএইচডি করতে যাব ওইখানে আমি স্টুডেন্ট, ওইখানে যারা আছে ওনারা টিচার। তার মানে স্টুডেন্ট টিচারও কি রিলেটিভ, যে আমি কার সাপেক্ষে আছি। তোমার কাছে আসলে আমি টিচার, বিদেশে গেলে আমি স্টুডেন্ট, ওইরকমই আর কি। এসিড বেস যে রিলেটিভলি সে কার সাথে প্রেজেন্স আছে তখন চিন্তা করতে হবে যে সে এসিড হিসেবে কাজ করতেছে নাকি বেস হিসেবে কাজ করতেছে। বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন দেখো এখানে সিনথেসিস অফ অ্যামিন আছে, এখানে অনেকগুলো সিনথেসিস আছে। তো এই সিনথেসিস গুলা তোমাদের এখানে ওই বললাম 56টা স্লাইড আছে, আমি আপাতত এটা পড়ে ফেলো না। আমি যে সিনথেসিস গুলা পড়াই এটা একটু মনে রাখো, এটা পড়ে ফেলো, পরে আমি সিনথেসিস একটু কমায় দিব, এতগুলো সিনথেসিস ফার্স্ট ইয়ার তো পারবে না তোমরা। তো আপাতত কয়েকটা দেখো আজকে যেগুলো খুব বেশি লাগবে, যেটা খুব কমন আর কি। অ্যালকাইলেশন অফ অ্যামোনিয়া। আমরা অ্যামোনিয়াকে যদি অ্যালকাইলেশন করি তাহলে আমরা অ্যামিন প্রডিউস করতে পারবো। অ্যামোনিয়াকে অ্যালকাইলেশন করলে খুব ইজি রিঅ্যাকশন, আমার হাইড্রোজেনটা সরে গিয়ে কি করবে, আর গ্রুপটা বসবে। এরকম রিঅ্যাকশন কি করতে থাকবে, চলতেই থাকবে চলতেই থাকবে। বুঝছো কিনা? তাহলে প্রথমে প্রাইমারি অ্যামিন হলো, পরে আবার একটা হাইড্রোজেন চলে গিয়ে সেকেন্ডারি অ্যামিন হবে, তারপর টারশিয়ারি অ্যামিন হবে, ফার্দার কোয়াটারনারি অ্যামিন হবে। এখন তোমরা একটা প্রশ্নের উত্তর দাও, সেটা হলো আমি যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন করি যে তুমি একটা প্রাইমারি অ্যামিন প্রিপারেশন করো, আমি যদি বলি প্রিপেয়ার এ প্রাইমারি অ্যামিন, তখন তোমরা কি করবা? স্যার এমিনের মধ্যে স্যার একটা আমি ক্লাসে পরে ফোন দিব। অ্যামিনের মধ্যে অ্যালকাইল হ্যালাইড দিয়ে রিঅ্যাকশন করব।
50 আছে। হ্যাঁ, তো এর বাইরে অন্য কেউ কোনো চিন্তা করতে পারো? আর কেউ কিছু বলবা? এখানে তো অনেক স্টুডেন্ট আছে আজকে। না স্যার এর এটাই। বাইরে হ্যাঁ, না স্যার অ্যামিনের সাথে স্যার অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশন করতে হবে স্যার। হুম, মানে বললাম যে এই চিন্তার বাইরে আর কারো কোনো চিন্তা আছে নাকি? স্যার আস- বেনজিনের সাথে অ্যামোনিয়ার সোডিয়াম ধাতুর উপস্থিতিতে দিলে স্যার সেইগুলো পরে রিয়েকশন না, তাইলে অ্যারোমেটিক তোমার অ্যামিন তৈরি হবে। তো তাহলে আমি যদি অ্যালিফ্যাটিক অ্যামিনের কথা বলি, তাহলে তোমরা যদি অ্যালকাইলেশন অফ অ্যামোনিয়া দাও তাহলে কিন্তু পরীক্ষাতে মার্ক পাবা না। কারণ কি স্যার, অ্যালকাইলেশন অফ অ্যামোনিয়া কি আমি বললাম যে এইখানে রিয়েকশনটা তুমি চাইলেই বন্ধ করতে পারবে না। সে কি চুপচাপ বসে থাকবে প্রাইমারি অ্যামিনে কনভার্সন হওয়ার পর? ওইখানে তো আরো অ্যালকাইল হ্যালাইড আছে, সে সেকেন্ডারি অ্যামিন হবে, সে টারশিয়ারি অ্যামিন হবে, সে কোয়াটারনারি অ্যামিন হবে। তুমি আমারে যদি দাও যে তুমি অ্যামোনিয়ার সাথে একটা অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাকশন করায় বললা স্যার আমি প্রাইমারি অ্যামিন প্রিপারেশন করছি, আমি দেখবো যে সেটা একটা কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট হয়ে গেছে, কারণ রিঅ্যাকশন তো বসে নাই, স্টপ নাই। এই জন্য মনে রাখতে হবে যে আমি যদি প্রাইমারি অ্যামিনের প্রিপারেশন বলি, তাহলে এই প্রিপারেশনটা লেখা কি হবে না, লজিক্যাল হবে না। আমি যদি বলি প্রিপারেশন অফ অ্যামিন, তখন তোমরা এই রিঅ্যাকশনটা ইউজ করতে পারবা। কিন্তু প্রাইমারি অ্যামিন যদি বলি তাহলে এই রিঅ্যাকশনটা ইউজ করতে পারবা না। যদি বলি প্রিপারেশন অফ অ্যামিন, তখন তুমি দেখাবে যে শুরুতে স্যার 1 ডিগ্রি হয়, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি, তারপর অ্যামোনিয়াম সল্ট হয়, দেখাতে পারবা। কিন্তু প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে এটা দেখানো যাবে না। বুঝতে পারছো সবাই কেন দেখানো যাবে না? আমি কিন্তু পড়ানোর সময়ই বলে দিই যে এখান থেকে কি কি প্রশ্ন হবে, পরে আবার জিজ্ঞেস করো না স্যার কি প্রশ্ন হবে, তখন তো আমি ভুলে যাব। তখন তুমি জিজ্ঞেস করবা, তখন তো আমি ভুলে যাব। তো এই জন্য পড়ানোর সময় কিন্তু আমি বলে দিই যে কোথায় কি প্রশ্ন হবে। যারা ভালো রেজাল্ট করতে চাও, ফার্স্ট হবা বা পজিশন দখল করতে চাও, তারা লিখে রাখবা অবশ্যই। বা প্রত্যেক, শুধু আমার না, প্রত্যেক ক্লাসেই স্যাররা অনলাইন ক্লাস নেওয়ার সময় তুমি খাতা কলম রাখবা, কিছু জিনিস তোমার লিখে রাখতে হবে, যেগুলো ভুলে যাবা এগুলো লিখে রাখবা। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অ্যামিন প্রস্তুত করতে পারি। আরেকটা দেখো, অ্যালকাইলেশন অফ অ্যাজাইড আয়ন এন্ড রিডাকশন। তাইলে আমার একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা একটা অ্যাজাইডের রিঅ্যাকশন করতে পারি। অ্যাজাইড আয়ন বলছে গুড নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল তোমরা পড়ে আসছো। তাহলে এইখানে কি হবে, অ্যালকাইল অ্যাজাইড হবে, অ্যালকাইল অ্যাজাইড হবে। পরে তুমি ওরে সোডিয়াম অ্যালকোহল অথবা লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট এটা দিয়ে যদি ট্রিট করো, তাহলে তুমি একটা অ্যামিন পাবা, এবং সেটা একটা প্রাইমারি অ্যামিন। তাহলে আমি বলছি প্রাইমারি অ্যামিন থাকলে আগের রিঅ্যাকশনটা লিখতে পারবা না, তুমি এটা লিখতে পারো। তুমি তাহলে প্রাইমারি অ্যামিন যদি থাকে তাহলে এখন যে রিঅ্যাকশনটা পড়াচ্ছি এই রিঅ্যাকশনটা দিতে পারো, যে আমরা একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাজাইডের রিঅ্যাকশন করব। অ্যাজাইডের রিঅ্যাকশন করলে আমাদের অ্যালকাইল অ্যাজাইড হবে, এবং সেই অ্যালকাইল অ্যাজাইডকে আমরা কি করব, রিডাকশন করব কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে। তো আমরা সচরাচর অর্গানিক যে রিডিউসিং এজেন্ট, সেটা হইতে পারে লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট অথবা সোডিয়াম অ্যালকোহল, সোডিয়াম বোরোহাইড্রেট, এরকম তুমি কোনো একটা রিডিউসিং এজেন্ট দিয়ে রিডাকশন করলে কি করবা, প্রাইমারি অ্যামিন পাবা। তো পরে দেখো গ্যাব্রিয়েল সিনথেসিস অফ প্রাইমারি অ্যামিন, এটা আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়তাম পরীক্ষাতে আসছিল। আমিও তোমাদের এই রিঅ্যাকশনটা পরীক্ষাতে দিব, এটা 100%। গ্যাব্রিয়েল সিনথেসিস অফ প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিনের সিনথেসিসের সবচেয়ে ভালো রিঅ্যাকশন এটা, দ্য গ্যাব্রিয়েল সিনথেসিস অফ প্রাইমারি অ্যামিন। তাহলে দেখো আমার একটা কম্পাউন্ড আছে থ্যালামাইড, এখানে একটা সাইক্লিক অ্যামাইড, এখানে একটা সাইক্লিক অ্যামাইড
ফেলামাইড, ওর সাথে আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করব। তো হাইড্রোজেনটা চলে গিয়ে এখানে কি বসবে, পটাশিয়াম বসবে। পরবর্তীতে ওরে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করাবো। অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন বিক্রিয়া করাবো তখন নাইট্রোজেনের সাথে আর গ্রুপ যুক্ত হবে, নাইট্রোজেনের সাথে আর গ্রুপ যুক্ত হবে। পরবর্তীতে ওরে আমরা NH2 এটারে কি বলে জানো? এই যে NH2 এটার নাম কি জানো নাকি তোমরা? স্যার মনে নেই স্যার। অ্যামাইড স্যার। কে পারবা? NH2 ওরে কি বলা হয়? ডায়াজো স্যার ইউরিয়া, স্যার ইউরিয়া। না বাবা, ইউরিয়া হইলে মাঝখানে একটা কার্বনিল কার্বন থাকবে, NH2C ডাবল বন্ড O NH2। ইউরিয়ার ওইখানে স্যার হাইড্রোজাইন। স্যার ডায়াজোনিয়াম। হাইড্রাজাইন স্যার, হাইড্রাজাইন। হাইড্রোজাইন না বাবা, হাইড্রোজিন। এটারে কি বলা হয়? হাইড্রোজিন। তোমরা কার্বনিল কার্বনের আইডেন্টিফিকেশন রিঅ্যাকশনে পড়ে আসো, 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। তার মানে এই হাইড্রোজেনটা, হাইড্রোজিনের আমি হাইড্রোজেন সরাই এখানে বেনজিন রিং যদি বসাই তাহলে ওরে কি বলবো? ফিনাইল হাইড্রোজিন। ওই বেনজিনের মধ্যে যদি গ্রুপ ট্রুপ বসাই তাহলে আমি বানাইতে পারবো কি? 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন। এই জন্য অর্গানিক বড় বড় নামগুলাও মুখস্থ করার দরকার নেই, তোমরা একটু ভালো মতো বুঝেও মনে রাখতে পারো। তাহলে এটা একটা হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন আমার এখানে রিঅ্যাকশন করলো, করে দেখো নাইট্রোজেনের লোন পেয়ারের সাথে কার্বনিলের বিক্রিয়া, পরে ফাইনালি আমার একটা প্রাইমারি অ্যামিন প্রডিউস হলো। তোমরা যদি রিঅ্যাকশনের মেকানিজমটা না বুঝো তো এইখানে তো অতগুলা লিখে বুঝানো যাবে না। আমি হয়তো এই ক্লাসে, ফিজিক্যালি তো ক্লাস হবে কিছু পরীক্ষার আগে, এটা আমি আবার বুঝাবো, কিন্তু তোমরা এটা মনে রাখো আমি গ্যাব্রিয়েল সিনথেসিস পরীক্ষাতে দিব 100%। তো অ্যারোমেটিক অ্যামিনে তোমরা কিছু সিনথেসিস দেখতে পারো। তোমার ওই যে বেনজিন যদি আমি চিন্তা করি, বেনজিন রে নাইট্রেশন করলে কি হয় বলো তো? আচ্ছা, বেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুত করতে পারবা কেউ? বেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুত করতে পারবা? পারলে বলো দ্রুত একটু। তাহলে দেখো বেনজিন রে নাইট্রেশন করব ফার্স্টে। বেনজিন রে কি নাইট্রেশন করলে কি হয়? নাইট্রোবেনজিন হয়। নাইট্রোবেনজিন রে পরে রিডাকশন করব রিডিউসিং এজেন্ট দিয়ে, তাহলে আমার কি হবে? অ্যানিলিন হবে, মানে অ্যারোমেটিক অ্যামিন হবে। তাহলে শুরুতে দেখবা কোন একটা যদি সিনথেসিসের কথা বলে যে বেনজিন থেকে এটা সিনথেসিস করো, তাহলে কোনটা তোমার মাথায় নিয়ে আসতে হবে? প্রথমে মাথায় নিয়ে আসতে হবে যে আমার ওই যে তোমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অফ বেনজিন পড়ে আসছো, ফিডেল কাপ অ্যালকাইলেশন, ফিডেল কাপ অ্যাসাইলেশন, হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন। এই পাঁচটা রিঅ্যাকশনের বাইরে আর এরকম মেজর কোনো রিঅ্যাকশন নাই। তো ওই পাঁচটা রিঅ্যাকশনে চিন্তা করতে হবে যে ওই পাঁচটা রিঅ্যাকশনে পড়ে কিনা। যদি পড়ে তাহলে তো ভালো, সরাসরি তুমি প্রোডাক্ট পাইলা। যদি দেখো পড়ে না, তখন দেখতে হবে যে তোমার ব্রাঞ্চে কে আছে। তুমি অ্যানিলিন যদি বানাইতে চাও, তোমার ব্রাঞ্চে কি আছে, কোন অ্যাটম আছে বলো? নাইট্রোজেন আছে। হাইড্রোজেন চিন্তা করার দরকার নেই, তোমার ব্রাঞ্চে কোন অ্যাটম আছে বলো? নাইট্রোজেন। নাইট্রোজেন। তখন তোমার চিন্তা করতে হবে যে আমার যেহেতু নাইট্রোজেন আছে এবং বেনজিন গ্রুপে নাইট্রোজেন আনার আমি একটাই রিঅ্যাকশন জানি, সেটা হলো নাইট্রেশন। তার মানে ওরে আমার আগে নাইট্রেশন করাই লাগবে, তারপর আমি অন্য কিছু করব। তাহলে আমরা শুরুতে কি করে ফেলবো? ওরে নাইট্রেশন করে ফেলবো। নাইট্রেশন করে নাইট্রোবেনজিন প্রডিউস করব। পরে নাইট্রোবেনজিন থেকে আমরা ওরে একটা স্টেপ হোক, দুইটা স্টেপ হোক, আমার ফাইনাল কম্পাউন্ডে যাব। আমি তো এক স্টেপেই পারি। নাইট্রোবেনজিনটা আমরা ডিরেক্ট রিডাকশন করলেই আমার
অ্যানিলিন প্রস্তুত হয়ে যায়। তো এরকম অর্গানিক সিনথেসিস গুলা ইজি, একটু মাথা খাটায় করতে হবে আর কি। অনেকে ইন্টারে বেশি পড়ে আসে না আমি জানি, তো একটু চিন্তা করে করে পড়া লাগবে আর কি। যদি বলো যে স্যার মুখস্থ টুখস্থ করে ফেলি, তাহলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি পারবা না, কারণ অত জিনিস অত কিছু কেমনে মনে রাখবা, অত কিছু তো মনে থাকবে না, এই জন্য একটু বুঝে বুঝে পড়া লাগবে। হ্যাঁ, তাহলে তোমাদের এটা দিয়ে দিব আমি, অ্যাটেন্ডেন্স দাও। অনেক আসছে না, 45। রোল 1, Yes, sir. 2,